My dear student, today I am going to start the writing portion of your syllabus and the paragraph. I hope all of you are well. In our different classes, we have already learned how to frame or construct or write sentences. Now, I will discuss about the discourse writing or paragraph writing. Before going to discuss it, we should know what paragraph is. Paragraph কাকে বললে তোমরা জানো? I hope all of you have conception, but you're going to define it. Paragraph হলো, what is paragraph? Paragraph is a collection of some sentences where sentences are interlinked with each other very closely. আমি যদি if I say some fragmentary sentence or isolated sentence, it will not be a paragraph. ধরুন, as for example, যে আমার বাড়ি আছে, আমি ঢাকা যাই, গাছ স্কুল হলো মডার্ন মোড়ে অবস্থিত, আমার বাবা একজন হলো চাকরিজীবী, এই যে ইত্যাদি সেন্টেন্সগুলো আমি বললাম, ইত্যাদি সেন্টেন্সগুলো প্যারাগ্রাফ? নো, these sentences are not paragraph at all because these sentences have failed to give a unique expression or idea. That's why it is not paragraph. এই বাক্যগুলো ফ্র্যাগমেন্টারি বাক্য, এগুলো আইসোলেটেড বাক্য, এগুলো দিয়ে একটা ইউনিক থট ব্যক্ত হচ্ছে না, একটা আইডিয়া ব্যক্ত হচ্ছে না, একটা ধারণা ব্যক্ত হচ্ছে না। দ্যাটস ওয়াই এগুলো প্যারাগ্রাফ নয়। তাহলে প্যারাগ্রাফ কি হলো? প্যারাগ্রাফ ইজ এ কালেকশন অফ সাম সেন্টেন্সেস where ideas are closely knit or woven or connected to each other. বুঝা গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো প্যারাগ্রাফ হলো অনেক রকম রয়েছে। তো প্যারাগ্রাফ হলো, যেমন প্যারাগ্রাফ হলো ডেভেলপমেন্টের বিভিন্ন টেকনিক রয়েছে, যে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ডেফিনেশন, এই জাতীয় প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ডেফিনেশন, এই জাতীয় প্যারাগ্রাফে প্রথমে সংজ্ঞাটা দিতে হয়। যেমন টিচার বলছে, যে স্কুল টিচার বা টিচার, the man who goes to school or institution and conduct the class is called teacher. এটা চলে গেল। প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই হলো এক্সাম্পল, এই জাতীয় প্যারাগ্রাফে উদাহরণ দিয়ে বলতে হবে। তার প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই কম্পারিজন, এর তুলনা, দুটো বস্তুর মধ্যে তুলনা থাকবে, দুটো অবজেক্টের মধ্যে তুলনা থাকবে। তারপর প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই হলো কন্ট্রাস্ট, এটা হলো তুলনা দ্বারা পার্থক্য, একটার সাথে আরেকটা পার্থক্য, স্কুল এবং হলো মাদ্রাসার মধ্যে পার্থক্য থাকলো, বা টেলিভিশন অ্যান্ড কম্পিউটারের মধ্যে পার্থক্য থাকবে। প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই টাইম অ্যান্ড স্পেস, এগুলো উপর লেভেলের জিনিস। তো যাই হোক, আমরা যে প্যারাগ্রাফ হলো ঠিক এই টাইপের হবে, ঠিক একটা সেন্টার থাকবে, এই সেন্টারে এই ঠিক জিলাপির মতো হবে প্যারাগ্রাফ। এই যে আমরা লিখছি, ধরো যে এটা এটা একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে যে বাক্যগুলো থাকবে, প্যারাগ্রাফে যে বাক্যগুলো থাকবে, প্রত্যেকটা বাক্যের কিন্তু একটা ফাংশন রয়েছে। এই ফাংশনগুলো আমাদের বুঝতে হবে। প্রথমটা হলো, এটি হলো টপিক সেন্টেন্স, এটা এই হলো টিএস বলে আর কি, টপিক সেন্টেন্স। এটা টপিক সেন্টেন্স হলো একটা বা দুটো বাক্য হতে পারে, which will focus is the main idea of the paragraph. এই টপিক সেন্টেন্স তোমাকে লাইটের মতো ফোকাস করে দেবে কোন দিকে, কিসের বিষয়ে পড়া। আমরা টপিক সেন্টেন্স যদি পড়ি বা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্যারাগ্রাফের বিষয়বস্তুটা কী বা সাবজেক্ট ম্যাটারটা কী, তাহলে আমরা বুঝতে পারবো। তারপর হলো পিডি, এটা হলো প্যারাগ্রাফ ডেভেলপার্স। টপিক সেন্টেন্সে যা বলা হলো তা এখানে ইন ডিটেলস সবিস্তারে একটু বর্ণনা করতে হবে। তারপর হলো সিএম, কনটেক্সট মডিউলেটর। এই কনটেক্সট মডিউলেটর হচ্ছে যে আমি যে প্যারাগ্রাফটা যে সমাপ্তির দিকে যে যাচ্ছি, আমি যে হলো কনক্লুডিং পয়েন্টে চলে যাচ্ছি বা কনক্লুশনে চলে যাচ্ছি, এখানে একটু আস্তে করে টার্মিনেট করতে হবে স্লোলি। হ্যাঁ, এখানে এখানে যেমন হলো ইয়ে করে, তারপর হলো কনক্লুশন, কনক্লুশন, ওকে। এই কনক্লুশন, কনক্লুশন হলো যে আমি টপিক সেন্টেন্স যেটা বললাম, যে সেন্টেন্সটা আমি ব্যবহার করেছি টপিক সেন্টেন্সে, সেটা একটু অন্য ভাষায় ইন এ সাইকোলজিক্যালি স্যাটিসফাইং ম্যানারে বলতে পারে। হ্যাঁ, হতে পারে। যেমন হলো যে হলো
টপিক সেন্টেন্সে যে হলো তুমি লিখলা যে হলো বাংলাদেশের ছাত্রদের হলো ইংলিশে ফেল করার কারণ কি। প্যারাগ্রাফ থাকলো হলো রিজন অফ ফেলিওর ইন ইংলিশ অফ দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ। ধরো এটা তুমি বললো there are many reasons of failure behind the student there are many reasons for failure of the students of Bangladesh in English দিয়ে তুমি বললা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি এভাবে দিয়ে তারপরে আস্তে করে সমাপ্তির দিকে যখন যাচ্ছ এখানে আস্তে করে however moreover এইভাবে এই লিঙ্কারগুলো ব্যবহার করতে হবে করে ওই কথাটা একটু যে there may have many reasons for failing in the exam of the students of Bangladesh in English. তারপর beyond this reason there might have another reason for failing exam in Bangladesh, failing exam of English in Bangladesh. এইভাবে সাইকোলজিক্যালি স্যাটিসফাইং ম্যানার আপনি কারণ হচ্ছে আপনি তো প্যারাগ্রাফে অল্প কয়েকটা বাক্যের মধ্যে সব রিজন তো তুলে দিতে পারেননি, এর বাইরে তো রিজন থাকতে পারে। ওই জন্য আপনাকে স্যাটিসফাইং ম্যানারে বলতে হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটাই হতে পারে। তো যাই হোক, এই যে আমরা প্যারাগ্রাফগুলো এই যে বাক্যগুলোর মধ্যে যে কানেকশন নিয়ে আসবো, ওই কানেকশন মানে লিঙ্ক চেনের মতো যে পট তুলে দিব বা লাগিয়ে দিব, এটা দুভাবে করা যাবে। একটা হলো রেটরিক ডিভাইস আর একটা হলো কোহেসিভ ডিভাইস। একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে কানেকশন বা মেলবন্ধন আমরা তৈরি করব, এটা আমরা দুভাবে করতে পারি। এটা রেটরিক ডিভাইস, এটা হলো কোহেসিভ ডিভাইস। রেটরিক ডিভাইস হচ্ছে যে যারা স্কিল রাইটার, যারা দক্ষ লেখক, তারা একটা বাক্যের সাথে একটা বাক্য বললে দেখবেন যে আপনি হলো একটা বাক্যের সাথে এমনি কানেকশন নিচ্ছে। Those who are brilliant platform speaker or writer, skill writer, তারা একটা বাক্য বলার সাথে পরে বাক্যটা এমনি ওর সাথে কানেকশন নিয়ে নিচ্ছে। কিন্তু আপনি আমার মতো হলো যারা হলো আমরা এলিমেন্টারি পর্যায়ের লেখক বা রাইটার হতে চলেছি বা লেখছি প্যারাগ্রাফ, আমাদের অন্যভাবে যাওয়াটাই ভালো। সেটা কি কোহেসিভ ডিভাইস, মানে এখানে বিভিন্ন রকম কানেক্টর ব্যবহার করতে হবে, বিভিন্ন রকম লিঙ্কার ব্যবহার করে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সংযোগ স্থাপন করতে হবে। ধরুন যে হলো করিম ইজ এ স্টুডেন্ট, হি doesn't come to the class regularly. If he although he comes to the class regularly, he is not attentive to his lesson. As a result, he failed in the exam. এই যে অ্যাজ এ রেজাল্টটা ফলতটা আমরা নিয়ে আসলাম, এটা লিঙ্কার, এটা কানেক্টর বা লিঙ্কিং সিগন্যালও আমরা বলতে পারি। এটা দিয়ে আমরা কানেকশন করলাম একটা বাক্যের সাথে একটা বাক্য। ওকে, তো আমরা চলে যাই এবার হলো গিয়ে, তো বিভিন্ন রকম টেকনিকের কথা বললাম যে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই লিস্টিং। এই জাতীয় প্যারাগ্রাফে আপনি টপিক সেন্টেন্স লিখলেন, লেখার পরে পয়েন্টগুলো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি বা অ্যাপার্ট ফ্রম দিস খুব স্লোলি ডায়াগ্রেস করতে হবে, আপনাকে আস্তে করে যেতে হবে, যাতে করে আপনার পাঠক বা রিডার আপনার প্যারাগ্রাফ পড়ে বা রাইটিং পড়ে ইন্টারাপশন ফিল না করে, বোরিং ফিল না করে, যাকে কষ্ট করে যাকে যেতে না হয়। প্যারাগ্রাফ লেখাটা হবে ঠিক আপনার হলো বাসায় কেউ ভাড়া নিতে এসছে, আপনি সুন্দর করে হলো যেন সে প্রথম ড্রয়িং রুমটা দেখলো, তারপরে সে ইন্টারেস্টেড হয় যে হলো বেডরুমটা না জানি কীরকম, তারপর হলো আরেকটা রুম না জানি কীরকম। হ্যাঁ, এইভাবে সে যেন নিজে কিউরিয়াস হয় টু সি মোর, টু সি দ্য নেক্সট। এইভাবে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটা এমনভাবে লেখা যাবে না, জাম মেরে যাওয়া যাবে না এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে, তাহলে রিডার আপনার লেখা পড়তে যেয়ে হলো বিরক্তি বোধ করবে এবং তাকে কষ্ট করে সে তার ঠেকা কী পড়ছে, তার তো ঠেকা পড়ে না যে আপনার লেখাটা তাকে কষ্ট করে বুঝতে হবে। আপনি এমনভাবে লিখবেন যে আপনার লেখায় তাকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো কিউরিয়াসিটি তৈরি করতে হবে, হোয়াট ইজ গোয়িং টু বি রিটেন নেক্সট, তারপরে কি এইভাবে লেখাটা হলে সবচেয়ে ভালো লেখা হয় আর কি। তো আমরা এবার চলে যাচ্ছি যে হলো এইভাবে একটা প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। আর প্যারাগ্রাফ ডেভেলপমেন্টে যে হলো বিভিন্ন রকম হলো লিঙ্কার্সগুলো, যেমন প্যারাগ্রাফ যে বললাম যে হলো লিস্টিং প্যারাগ্রাফে যে লিঙ্কিং সিগন্যালগুলো হলো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, যে কোয়ালিটিস অফ এ গুড মাদার আমরা যদি বলি, আপনি টপিক সেন্টেন্স বলে দেয়ার আর মেনি কোয়ালিটিস অফ এ গুড মাদার, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি ফিফথলি অ্যাপার্ট ফ্রম দিস দেওয়ার পরে আপনি বললেন যে হলো দাস কনক্লুশনে যাচ্ছেন আপনি, দাস ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন উই ক্যান ইজিলি রিয়েলাইজ হোয়াট এ গুড মাদার কোয়ালিটি মাইট বি হতে পারে। তারপর বিয়ন্ড দিস, এর বাইরেও অ্যাপার্ট ফ্রম দিস অথবা বিয়ন্ড দিস দ্যাট মাইট হ্যাভ অ্যানাদার কোয়ালিটিস অফ বিং এ গুড মাদার, এইভাবে কনক্লুশন করে দিলেন। প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই হলো এক্সাম্পলে আপনি বললেন যে হলো একটা ভালো স্কুলের হঠাৎ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্কুল,
দ্য ফিচার অফ এ গুড স্কুল। আপনি বললেন যে হলো ফিচারটা কি, আপনি অ্যাজ ফর এক্সাম্পল দিয়ে দেবেন, দ্যার আর মেনি ফিচার্স অফ এ গুড স্কুল। অ্যাজ ফর এক্সাম্পল এটা থাকবে, এখানে খেলার একটা বড় গ্রাউন্ড থাকবে, ছাত্রছাত্রীরা ওয়েল ড্রেসড এবং হলো ডিসিপ্লিন মানবে, ইত্যাদি ইত্যাদি বলার পরে আপনি বললেন যে এর বাইরেও আপনি বললেন যে দাস ফ্রম দ্য অ্যাবাউট ডিসকাশন, লাস্টে এসে যে কন্টেক্সট মডুলেটর যেখানে আপনি আসতে সমাপ্তির দিকে যাচ্ছেন ওই জায়গাটায় যে দাস ফ্রম দ্য অ্যাবাউট ডিসকাশন, এটা কনক্লুশন, যদিও কনক্লুশনের হলো লিঙ্কার্স এখানে বলতে হবে যে হলো মোরওভার দ্যার মাইট হ্যাভ, these are the qualities of a হলো these are the characteristics of a good school. তো এক্সাম্পল প্যারাগ্রাফের সংজ্ঞা দিতে হবে, এভাবে বললাম। তো আমরা যদি এইভাবে প্যারাগ্রাফ, এটা হলো একটা নিট বা ওয়েল রিটেন প্যারাগ্রাফ লেখা কিন্তু কঠিন আসলে, বেশ চেষ্টা। লেখার ব্যাপারে বলছে যে 99% ডিপেন্ড করে রাইটার্স এফার্টের উপরে, লেখকের প্রচেষ্টার উপরে, আর বাকি 1% ডিপেন্ড করে যে টিচার ইনস্ট্রাকশন বা হলো গাইড বই, হ্যাঁ, বা হলো এগুলো। বাকি 99% ডিপেন্ড করে রাইটার হওয়ার ক্ষেত্রে রাইটার্স এফার্টের উপরে। তো কাজে বুঝতে পারছেন যে আপনার চেষ্টাটাই এখানে হলো হলো সবচেয়ে বড় এবং হলো মেজর রোল, কি রোল প্লে করবে। তো আমরা চলে যাই এবার হলো যে হলো প্যারাগ্রাফ হলো এইভাবে একটা করা যেতে পারে। আর আরেকটা হলো রিসেন্ট, যেহেতু আপনারা হলো ক্লাস 9-10 ক্লাসে রয়েছেন, এক্ষেত্রে আরেকটা করা যেতে পারে, আমরা এইভাবে করতে পারি, অনেকে এইভাবে করে আইডিয়াটা ডেভেলপ করে দিতে। ধরুন একটা টপিকস আমরা দিলাম যে হলো এইভাবে আপনাকে একটু জাম্বল, একটু জট ডাউন দ্য আইডিয়াস। আপনি একটা টপিকস মানে হলো স্টিমুলেট আপনি পেলেন, এটা পাওয়ার পরে আপনি এখানে হলো যে স্পেস বাবল দিয়ে বিভিন্ন রকম জিনিস আপনি এখান থেকে এই সংক্রান্ত বা এই স্কুল ম্যাগাজিন রিলেটেড কী কী জিনিস আসতে পারে আপনি চিন্তা করা শিখুন, ব্রেন স্টর্মিং করা শিখুন। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডু দ্য ব্রেন স্টর্মিং অন ইউর ফোকাস টপিক্স অর গিভেন টপিক্সের উপরে যে আপনি কী আসতে পারে, যা আসে মনে থাকে আপনি লিখবেন। স্কুল হোয়াট ইজ, আপনি যে স্কুল ম্যাগাজিন কী, হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন বললাম, ম্যাগাজিন। আচ্ছা, তারপরে কি আসতে পারে চিন্তা করো, একটু চিন্তা করতে হবে। তারপরে হাউ ইজ ইট পাবলিশড, ইজ ইট পাবলিশড, UBLISH, হাউ ইজ ইট পাবলিশড। তারপরে কিভাবে এটা প্রকাশিত হয়, তারপরে তারপরে কি আসতে পারে ইম্পর্টেন্স। তারপরে হলো কন্টেন্ট থাকবে, কি কি থাকে এখানে, কন্টেন্ট, কন্টেন্টস, হ্যাঁ। তারপরে থাকলো কন্টেন্টস থাকলো, তারপর কি থাকতে পারে কন্টেন্ট। তারপরে হলো কন্টেন্টসের মধ্যে আপনার হলো লেখাগুলো থাকবে, এখানে লেখা থাকে ছাত্র, শিক্ষক, তারপর হলো হেড স্যার, তারপরে হেড হেড ওনাদের লেখা লেখা থাকে। তারপর হলো যে হলো যে সম্পাদক থাকে একজন, সম্পাদক, সেক্রেটারি থাকে একজন, তারপর ট্রেজারার থাকে একজন। তারপরে এই যে হাউ ইজ ইট পাবলিশ, এখানে কমিটি টমিটি সব কিছু চলে আসবে কন্টেন্টস। তারপরে এর গুরুত্ব থাকলো আচ্ছা এটা কিভাবে, হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স both teacher and both students and teacher। এই যে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ হলো, এটা কীভাবে আপনার হলো টিচারকে এবং হলো ছাত্রদের হলো প্রভাবিত করে, এটি থাকলো। আর কি থাকতে পারে, হোয়াট এলস মে হ্যাভ, হোয়াট এলস মে হ্যাভ হেয়ার স্কুল ম্যাগাজিন। তারপরে হলো
ইম্পর্টেন্সের মধ্যে মেজর পয়েন্ট, এখান থেকে সাব পয়েন্ট করা যায় অনেকগুলো, আসতে পারে আমরা আলোচনা করবো এখন। তারপরে আপনি চলে যেতে, আর পয়েন্ট যদি না থাকে আপনি কনক্লুশনে চলে গেলেন। তারপর হলো তারপর টাইটেলটা, আপনি হলো টাইটেল কথা বললেন যে স্কুল ম্যাগাজিনের টাইটেল কীভাবে দিতে হবে। আর তারপর হলো কালার, যে প্রিন্টিংয়ের ব্যাপারটা আছে, প্রিন্টিং or for publication etc. আমরা একটা করে দেখো, এখানে পয়েন্টগুলো কিন্তু হলো এরপর এই পয়েন্টগুলো ইউ হ্যাভ টু prioritize the idea or points then প্রায়োরিটাইজ করতে হবে। তারপরে আপনাকে লিখতে হবে কোনটা আইডিয়ার পর, সব আইডিয়াগুলো তো সমান গুরুত্ব বহন করে না, যেটা মেজর আইডিয়া, তারপর হলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট যে আইডিয়াটা, তারপরে সে বসিয়ে দিয়ে আমরা সুন্দর করে লিখে করবো। দেখো হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন, আমরা সুন্দর করে বলি যে আপনি প্রশ্নটা লিখলেন, এখানে এই আইডিয়াটার উপরে আপনি হলো উত্তরটা লিখলেন প্রথমে। যে স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশড অ্যানুয়ালি ইন এভরি ইয়ার বাই দ্য স্কুল অথরিটি। চলে গেল, হাউ ইজ ইট পাবলিশড, একটা স্কুল কমিটি, একটা ম্যাগাজিন কমিটি তৈরি। অ্যাট ফার্স্ট we have to form a school magazine committee where the school head teacher plays a vital role or has become a chief patronizer to publish it. তারপরে একজন সেক্রেটারি থাকে, তারপরে ট্রেজারার থাকে, অর্থ ছাড়া তো কোনো কিছু হবে না, কোষাধ্যক্ষ থাকবে একজন, এইভাবে কম। তারপর হলো টিচার থাকে এবং ছাত্র প্রতিনিধি থাকে। এইভাবে ম্যাগাজিন কমিটিজ ফর্ম where both teacher and students will play their role. তারপরে ইম্পর্টেন্সটা কিন্তু পড়ে আসবে আমাদের, কন্টেন্টস এখানে কি থাকে এটা নিয়ে আমরা, এটা হলো এরপরে আসবে। এখানে কি থাকে, স্কুল ম্যাগাজিন contains many kinds of writing like poem, story, jokes, riddle and so on. তারপরে কন্টেন্টসের মধ্যে আবার স্কুলের হলো যে অতি রেজাল্টগুলো থাকে, হ্যাঁ এগুলো থাকে। তারপরে হলো স্কুলের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডকে লিখতে পারে, তো এটা থাকে। এখন আমরা চলে যাচ্ছি হাউ, তারপর হলো এটা কীভাবে এটা ইম্পর্টেন্সটা কী। স্কুল ম্যাগাজিন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল both for teacher and students. It helps a student to be a future writer. How? কীভাবে, যে একজন ছাত্র যখন দেখে যে তার একটা লেখা স্কুল ম্যাগাজিনে হলো, প্রিন্টেড কাগজে হলো পাবলিশ হয়েছে, তখন এই লেখাটা দেখে সে হলো ইন্সপায়ার্ড হয় টু বি এ ফিউচার রাইটার, টু বি রাইটার, নিজেকে একজন লেখক হিসেবে এবং ভবিষ্যতে নিজেকে একজন লেখক হিসেবে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে এই লেখাটা তার একটা বিরাট ভূমিকা রাখে। তারপরে স্কুল ম্যাগাজিনের মধ্য দিয়ে হলো কি আমরা স্কুলের ইতিহাস ঐতিহ্য জানতে পারি। অনেকদিন পরে একটা ম্যাগাজিন যদি পাওয়া যায় বা হলো তখন আমরা এটা দেখে বুঝি কারা কারা টিচার ছিল, কারা কারা কোন স্টুডেন্ট ছিল, ওটা দেখে ওটা আমরা জানি স্কুলের ঐতিহ্য। স্কুল ম্যাগাজিন রেজাল্টগুলো থাকে, কোন সাল রেজাল্টটা দেখে আমরা বুঝতে পারি যে হলো বাচ্চারা এখানে যে পড়ছে এরা কী করছে, এরা কোথায়, হ্যাঁ এদের একাডেমিক অবস্থানটা কোন জায়গায়। তারপর খেলাধুলার বিষয় থাকে এখানে, স্কুলে কী কী হয়, তারপর কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকতে পারে যে কন্টেন্টের মধ্যে, এখানে এগুলো হয়। এগুলো দেখার পরে হলো অন্য বাচ্চা, একটা গ্রামের বাচ্চা একটা স্কুল ম্যাগাজিন তার হাতে গেল, তার বাবা হয়তো বা তার ভাই নিয়ে এসেছে, বাচ্চারা দেখতে পারে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের স্কুলে চলে না, ওখানে এগুলো চলে, কি চমৎকার, ইত্যাদি। তারপর হলো এটা আবার হলো একদম প্রুফ রিডার থাকে, যে প্রিন্টিংয়ের প্রক্রিয়াটা এখানে একটা প্রসেস আছে। তোমরা লেখা জমা দিলে বাচ্চারা প্রথমে ফার্স্ট দ্য স্টুডেন্টস হলো সাবমিট দেয়ার রাইটিং টু দ্য teacher, to the teacher, who will sort out the writing. বাচ্চাদের লেখা অনেকগুলো লেখা পড়বে, এখান থেকে লেখাগুলো কোনটা লেখা দেওয়া যায়, কোনটা লেখা দেওয়ার মতো বা দেওয়া যেতে পারে বা পারে না, এরকম ওরা চিন্তা করে তখন হলো আপনার ওটা প্রিন্টিংয়ে দিয়ে দেবে। এটা টিচাররা হলো একটা কমিটি থাকে, এই কমিটি ভাগ করবে কোনটা লেখা দেওয়া যাবে। এমন হলো আপত্তিকর লেখা, মানুষ ছোটো মানুষ, ওরা তো বুঝতে পারে না, বাচ্চারা তোমরা তো বুঝতে পারো না, মানুষের যে লেখাটা হলো যে হলো মানুষের হলো অনুভূতিতে, ধর্মীয় বা হলো সামাজিক অনুভূতিতে আঘাত করতে পারে, এরকম লেখা তো দেওয়া যাবে না। তো এই লেখাটা আমরা হলো শর্ট করে ফেলে দিয়ে তারপরে এটা হলো
আমরা হলো প্রেসে দিয়ে দিলাম, ওখান থেকে পাবলিশ হয়ে গেল। তারপরে এই যে টাইটেলটা আর কি, যে টাইটেলটা আমরা সিলেকশন করি, একটা টাইটেল সিলেকশন কমিটি থাকে, সেখানে কোনটা টাইটেল দিলে ভালো হয়, তো সেটা আমরা সিলেক্ট করি। যে টাইটেলটার সাথে যাতে হলো ম্যাগাজিনের, একটা ম্যাগাজিন হলো আলোচ্য বিষয় বা কী বা প্রতিপাদ্য বিষয় কী হতে পারে, বা কোনটাতে আমরা ফোকাস করি, ইনার মিনিংটা কী ম্যাগাজিনের, এবার উদ্দেশ্যটা কী, হ্যাঁ, তো এটার ভিত্তিতে টাইটেল দেওয়া হয়। তো আমরা ম্যাগাজিনটা এই তাহলে কি আসতেছে, যে স্কুল ম্যাগাজিন বলার পরে যে টাইটেল অফ দ্য ম্যাগাজিন, তারপরে কীভাবে পাবলিশের প্রক্রিয়া, তারপরে হলো এই যে কন্টেন্ট আসবে, তারপরে কি আসলো, তারপরে এটা, এবং এই কনক্লুশনে এই পয়েন্টটা আসবে যে হলো কীভাবে এটা আসলে কনক্লুডিং সেন্টেন্সটা। যেমন আমার বক্তব্য সমাপ্তি পরে আমরা বলি না যে ভাত খাওয়ার পরে আমরা লাস্টে হাত ধুই, এরকম আমরা প্রত্যেকটা কাজের একটা কনক্লুশন আছে বা কনক্লুডিং স্টেজ আছে, এন্ডিং স্টেজ আছে, ওখানে আমরা কী বলবো, এটি হলো ইম্পর্টেন্ট। পারবা এবার? তো এইভাবে যখন আপনি হলো 50-60টা প্যারা এইভাবে করতে পারেন আপনি, এইভাবে ইউ হ্যাভ টু অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু jot down the idea of the given topics or হলো প্যারাগ্রাফ, এইটা এইভাবে জট ডাউন করতে করতে দেখবেন যে আপনার হলো ব্রেন ডেভেলপ হয়ে গেছে। আপনি হলো আপনার টপিক্স পেলেই আপনার মাথায় তখন হলো স্টিমুলেট হবে, your brain will be stimulated to see the topics, and you'll get a lot of ideas through brainstorming. In this way, you have to write down a paragraph. তো যাই হোক, আমাদের প্যারাগ্রাফ, আমি যেটা আগে যে প্রসেসটা বললাম, এটা হলো হাডসনের বই থেকে। তো এটা আপনি হলো লিখবেন এইভাবে লিখে চলে যাবেন। তো লেংথ অফ প্যারাগ্রাফ, এখন হলো আমরা আসি এখানে, দ্য লেংথ অফ প্যারাগ্রাফ উইল বি, হোয়াট উইল বি দ্য লেংথ অফ প্যারাগ্রাফ, কত দীর্ঘ হবে। আমরা প্যারাগ্রাফ লিখে একদম হলো অনেক সময় খাতা বোঝাই করে লিখছি, ওইটা হয় না আসলে। আমরা নম্বর দিই যদিও, এটা হলো একটু ইরেগুলারিটিস আছে এখানে। The length of paragraph will be 10 to 15 sentences. এটা এখানে বলা হয়েছে এই বইয়ে। তো এইভাবে আপনারা হলো প্যারাগ্রাফটা হলো লিখবেন, তাহলে হলো যে অপ্রাসঙ্গিক চিন্তা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন, অপ্রাসঙ্গিক চিন্তা করা বা লেখা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। তো সামনের দিনে আমরা টপিক্স দিব অনেকগুলো, এই টপিক্সগুলো দিয়ে আপনারা হলো প্রথমে সেফটি লিখবেন। এটা একটা পাতা নিলেন আপনি, জাস্ট টেক এ সিঙ্গেল লিভ, গ্রিন লিভ অফ এ ট্রি, ওইটার উপর আপনি চিন্তা করেন যে কী কী আসতে পারে, গাছের পাতা কী, এর হলো যে শিরা বিন্যাসটা কী, এর কালারটা কী, এরকম কালার কেন হচ্ছে, তারপর অন্য গাছের পাতা ফুলের আবার রঙ এরকম হচ্ছে না, এটা কেন হচ্ছে সবুজ, ইত্যাদি ইত্যাদি। লেখার পরে তার ইম্পর্টেন্স কী, এর থেকে সে ক্লোরোফিল এর মাধ্যমে কীভাবে আপনার সূর্যালোক থেকে হলো বা ফটোসিনথেসিসের মাধ্যমে, সালের সংশ্লেষণের মাধ্যমে কীভাবে খাবার তৈরি করছে, এই পাতাটা তার অপরিহার্য কেন, ইত্যাদি। এই পাতাটা তার আবার যে অ্যাসিডিসাইডাসের সৌন্দর্য বিষয়, যে পাতা না হলে যে নাড়িয়ে গাছ হয়, তাহলে দেখতে তো অড লুকিং লাগবে। এইভাবে আপনি চিন্তা করতে পারবেন, আপনার চিন্তাটা ইম্পর্টেন্ট, হোয়াট আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই প্যারাগ্রাফের মধ্য দিয়ে কিন্তু আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং হলো চিন্তাটা বিকশিত হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট আমরা টপিক্স দেবো, আপনি লিখবেন। এটা কী বলেছিলাম আমি at the very beginning of my session or lesson, I told you that the writing fully depends on the writer's effort. 99% writing will depend on the writer's effort. এখানে আপনি লেখা হলো একটা নিয়ম কানুন শিখলেন, হয়তো বিভিন্ন থেকে ইনস্ট্রাকশন শিখলেন। ইনস্ট্রাকশন আমরা বলি যে ইনস্ট্রাকশন ক্যান বি গিভেন বাট এডুকেশন ক্যান নেভার বি গিভেন। তো আপনাকে নির্দেশনা দেওয়া যেতে পারে, শিক্ষা দেওয়া যেতে পারে না। তো নির্দেশনা আমরা দিব, আপনি যদি দেখুন না, আপনাকে মোটরসাইকেল চালা শিখলাম যে এটা প্লাগ, না এটা অ্যাক্সেলারেটর, এটা কিকার, এটা এভাবে ধরে আস্তে করে গিয়ার দিবেন আস্তে আস্তে। আপনি যদি না প্র্যাকটিস করেন তাহলে আপনি শিখতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে নিজেই চেষ্টা করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। টুডেস ক্লাস আই উড লাইক টু ফিনিশ অর এন্ড হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।